জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব, পর্ব 553, পৃষ্ঠা সংখ্যা 361। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার অন্তরঙ্গ কয়েকজন ভক্ত পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে বাদুর বাগানে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে রওনা হয়েছেন। তাদের সেই দিনকার দলনেতা ছিলেন শ্রীম অর্থাৎ মহেন্দ্র মাস্টারমশাই। বাদুর বাগানে বিদ্যাসাগরের বাসভবনে গিয়ে পৌঁছানোর আগে ঠাকুরের ভাব সমাধি হয় এবং পৌঁছে বসেন কিছুক্ষণ। তারপর বিদ্যাসাগর মহাশয় বর্ধমান থেকে আনা মিষ্টি ইত্যাদি দিয়ে তাকে শ্রদ্ধা সহ ভোজন করান। ভোজনের পর তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। একজন তদানীন্তনকালের বিদ্যাসাগর উপাধি প্রাপ্ত পণ্ডিত ব্যক্তি, আর একজন শ্রী মায়ের মা ভবতারিণীর আরাধনায় পাগল, তথাকথিত লেখাপড়ার ধারেন না একজন গ্রাম্য বামুন মানুষ, তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এনাদের দুজনের মধ্যে ওই দিনে কিছু কথাবার্তা হয়, তারই কিছু একটা ছবি আজ তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে তো ঠাকুরকে খেতে দিয়েছেন, খাবার দেওয়ার পরের ঘটনা এই রকম। প্রসাদ বন্টনকালে মাস্টারের হাতে গুণব্যাখ্যা প্রভু তাঁর কইলা বিধিমতে, সুন্দর স্বভাব যুক্ত যুবক সজ্জন, দেখিতে প্রকৃত ফল্গু নদীরও মতন, বাহ্যিকে বালুকা বন বিশুষ্ক আকার, অদৃশ্য রসের স্রোত অন্তে অনিবার, আরে মন কোটি কোটি দণ্ডবত তায়, রতিমতি ভক্তি যাঁর শ্রী প্রভুর পায়, পণ্ডিতে সম্ভাষে প্রভু রসের সাগর, এড়াইয়া খাল খানা বিস্তর বিস্তর, নদী নদ নদ নদী বিলা জলা ডোবা অগণন, ভাগ্য বলে হইল আজি সাগরে মিলন, পণ্ডিত উত্তরে কন প্রভু গুণ ধরে, সাগরের লোনা জন লয়ে যান ঘরে, পণ্ডিতে পুনশ্চ শ্রী প্রভুর প্রত্যুত্তর, লোনা কিসে নহে ইহা লবণ সাগর, অবিদ্যা সাগরে ধরে লবণের তার, ক্ষীরোদ সাগর ইহা সাগর বিদ্যার, কোমল হৃদয় তুমি সত্য গুণীজন, পর দুঃখ নাশ হেতু অর্থ উপার্জন, সত্যগুণে যদ্যপিহ রাজসের খেলা, স্বার্থ শূন্য কর্মে নাই কর্মফল জ্বালা, পালিলে দয়ার ধর্ম ভক্তি সহকারে, ক্রমশ লইয়া যায় ঈশ্বরের ঘরে, দয়াতে হয়েছ তুমি কোমল নরম, অত্যুক্তি নহে এ তুমি সিদ্ধ একজন, যেমন আগুনে সিদ্ধ করিলে পটল, আলু কি আনাজপাতি অন্য কোন ফল, কোমল নরম হয় তাপ পেয়ে গায়, তোমায় করেছে তেন কোমল দয়ায়, শ্রীমুখে শুনিয়া এত প্রশংসা কাহিনী, সবিনয়ে কহিল পণ্ডিত শিরোমণি, সত্যমানি সিদ্ধ আলু আনাজ পটল, স্বভাব ছাড়িয়া হয় অত্যন্ত কোমল, কিন্তু কলাইয়ের বাটা সিদ্ধ হলে পরে, নরম কোথায় অতি শক্ত গুণ ধরে, সর্বজ্ঞ শ্রী প্রভুদেব অখিলের পতি, সুবিদিত যার যেন স্বভাব প্রকৃতি, তুমি নহে তার জাতি স্বভাব সুন্দর, এই বলি দিয়া তার কথার উত্তর, বিশদে ভাঙ্গিয়া পরে কহেন গোসাই, তুমি নহ সে পণ্ডিত শাস্ত্র ব্যবসায়ী। ঠাকুর বিদ্যাসাগরের কাছে গেছেন, কিছু খাবার দ্রব্য খেয়েছেন, তারপর প্রসাদ বন্টন করে এইবার ঠাকুর বিদ্যাসাগরকে সম্ভাষণ করে বলছেন,
অনেক দিন অনেক খাল নালা বিল এসব বিস্তর পার করে করে যাক অবশেষে এসে সাগরে পড়া গেল। বিদ্যাসাগর মশাইও শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি, তিনিও ঠাকুরের সঙ্গে এই ধরনের রসিকতার যথার্থ উত্তর দিয়েছেন। বলেছেন, যখন সাগরেই এসে পড়েছেন তাহলে একটু সাগরের নোনা জল সঙ্গে নিয়ে যান। ঠাকুর হতে পারেন বিদ্যায়, সেই তথাকথিত বিদ্যায় বিদ্যাসাগরের থেকে অনেক কম, কিন্তু তার তো সমস্ত শাস্ত্রের নির্যাসটুকু নেওয়া হয়ে গিয়েছে সাধনের মাধ্যমে। তাই তিনি উত্তর দিলেন, তুমি তো যে সাগরের কথা বলছো সেটা তো অবিদ্যার সাগর, কিন্তু তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো বিদ্যার সাগর, ক্ষীরোদ সাগর। এ সাগরে তো লোনা জল হয় না। কোমল হৃদয় তুমি, তুমি সত্যগুণী জন। তোমার অর্থ উপার্জন সমস্ত কিছুই পর দুঃখ নাশের জন্য, আর এর ফলে এই যে রাজসিক কাজকর্ম, সত্যগুণ থাকলেও আর রজগুণ থাকলেও স্বার্থ শূন্য হয়ে কাজ করার জন্য এই কর্মফলের জ্বালা তোমাকে সহ্য করতে হবে না। দয়ার জন্য তোমার ভিতরটা নরম হয়ে গিয়েছে। যেমন আলু পটল আনাজপাতি সিদ্ধ হলে নরম হয়ে যায়, দয়া সেরকম তোমাকে সিদ্ধ করে দিয়েছে। ঠাকুর বিদ্যাসাগর এবার আরো সুযোগ পেলেন, তিনি বললেন, হ্যাঁ তা মানি বটে, আলু আনাজপাতি এগুলো সব সিদ্ধ হলে নরম হয়, কিন্তু কলাইয়ের বাটা সেটা তো সিদ্ধ হলে আরো শক্ত হয়ে যায়। ঠাকুর কিসে পিছু হটবেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, তুমি তো সে জাতির নও, সে জাতির তুমি নও, তাই তুমি সেদ্ধ হয়েছ, তাই তুমি নরম হয়েছ। সে জাত আলাদা জাত। কেননা সেইটি যারা হন তারা শাস্ত্র ব্যবসায়ী হন, শাস্ত্র নিয়ে তারা ব্যবসা করেন, কিন্তু তুমি তো তা নও। তুমি শাস্ত্রে যে জ্ঞান অর্জন করেছো, যে বিদ্যা অর্জন করেছো, তা জনমানুষের হিতের জন্য বিলিয়ে দিচ্ছ, সুতরাং তুমি সে দলে পড়ো না। এইরকম কথোপকথন চলছে, তার বাকি অংশ আমরা আগামী দিন আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।